Dear students, good evening. জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের প্রশ্ন উত্তর সেশনে সকলকে স্বাগত জানাই। কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই, আশা করব। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের এই পর্বটা যারা প্রথম থেকে দেখছো, আশা করব তারা খুবই উপকৃত হচ্ছ। ক্লাসটি থেকে অনেক কিছু তোমরা প্র্যাকটিস করতে পেরেছো এবং প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার উপকারে আসবে। প্র্যাকটিস যত করবে তত কিন্তু প্রশ্ন উত্তর ভুলে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আর থাকবে না। প্রশ্ন উত্তর ভুলবে না, প্র্যাকটিসের উপরেই কিন্তু সব নির্ধারিত থাকবে। চলো এই পর্বটা অনেকদিন থেকে কন্টিনিউ করছি, তো আজকের পর্বে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। তার আগে বলে রাখি, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এই যে ফ্যামিলি, এখানে যুক্ত থাকতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের TWS একাডেমি অ্যাপ সেটাও তোমরা ডাউনলোড করতে পারো। শুরু করছি আজকের পর্ব, 47 নম্বর পর্ব। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি? আচ্ছা, আজীবক সম্প্রদায়টা কি? এটা একটা প্রতিবাদী ধর্ম ছিল। এটা একটা প্রতিবাদী ধর্ম। বৈদিক যুগে বিভিন্ন কুসংস্কার, পশু বলি এবং বিভিন্ন সামাজিক বৈষম্যতা সৃষ্টি হয়েছিল বৈদিক যুগে। তার উপর পরেই এই যে বৈদিক যুগের এই সমস্ত কুসংস্কার বা এই সমস্ত বিষয়গুলো হওয়ার পরে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ পর্বের দিকে এসে কি হয়, তখন ভারতে প্রায় 60টির বেশি, কিছু কিছু বইতে বর্ণিত আছে 63টি। তো আমরা এখানে এক্সাক্ট নাম্বারটা বলবো না, সেটা হচ্ছে 60টিরও বেশি হচ্ছে ধর্মের উদ্ভব হয়েছিল। কখন হয়েছিল? খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ পর্বে এসে বৈদিক ধর্মে অতিষ্ঠ হয়ে মানুষ চলে আসে, একটা প্রতিবাদী ধর্ম আন্দোলন দেখা যায়। তো প্রতিবাদী ধর্ম আন্দোলনে 60টির বেশি কিন্তু ধর্ম সেখানে সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল। তার মধ্যে 3টি প্রধান ধর্ম আমরা বিশেষ করে 2টি প্রধান ধর্ম এবং আরেকটা ধর্মের কথা আমরা বিশেষ করে উল্লেখ পাই। কি কি ধর্ম? একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম যেটার প্রতিষ্ঠাতা বা বৌদ্ধ ধর্ম যিনি প্রবর্তন করেছিলেন কে? গৌতম বুদ্ধ, তিনি প্রবর্তন করেছিলেন। আরেকটা হচ্ছে জৈন ধর্ম। আর জৈন ধর্মের এরকম 23 নয় 24 জন তীর্থঙ্কর এসেছিলেন জৈন ধর্মে, যাদের মধ্যে প্রথম যদি আমরা তীর্থঙ্কর দেখি, আদিনাথ বা ঋষভনাথ, তিনি ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। এবং সর্বশেষ আমরা 23তম এবং 24তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহাবীরের সম্পর্কে আমরা নিশ্চয়ই শুনেছি। তো এই হচ্ছে দুটো ধর্ম এবং তার সঙ্গে আরো একটা ধর্ম ছিল যেটা হচ্ছে আজীবক সম্প্রদায়। এই আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা বা আজীবক সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন মাক্কালি গোসাল, বা এখানে অপশন বিতে আছে গোসাল, তিনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, এই ধর্মটার পৃষ্ঠপোষকতা কারা করতেন? এই ধর্মের যেমন আমরা দেখেছি চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তারপরে আমরা যদি দেখি কলিঙ্গরাজ খারবেল, তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। এছাড়া অশোক, কনিষ্কর মতো শাসকরা তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। তেমনি বিন্দুসারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। বিন্দুসার, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক বা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। বিন্দুসার তিনি কিন্তু এই আজীবক সম্প্রদায়ের কিন্তু পৃষ্ঠপোষকতা করতেন। এটা পরীক্ষায় আসে যে বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তো মনে রাখবে তিনি আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। গ্রিন হাউস গ্যাসের ভেতর কোনটি নয়? দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে পরীক্ষায় টাইম সেভ করাবে, কারণ এরকম সহজ প্রশ্ন থাকে কিছু কিছু। এগুলো এখানে তোমার এই প্রশ্নগুলো একদম দেখা মাত্রই উত্তর করতে হবে, কিন্তু সঠিক নয়, সঠিক করতে হবে কিন্তু, কারণ এগুলোর একটু প্রশ্নটা পড়বে লাস্টে আবার 9 বাচক এরকম প্রশ্ন থাকে। তো এখানে তোমরা সময় সেভ করবে এবং ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে একটু সময়টা বেশি কাজে লাগাবে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একদমই সহজ প্রশ্ন। কি হবে? গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? এখানে হাইড্রোজেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট দেখো, খেলাধুলোর বিষয় ভারতীয় সংবিধানের কোন তালিকার অধীনে আছে? খেলাধুলোর যে বিষয়, আচ্ছা, ভারতীয় সংবিধানে ক্ষমতার বিন্যাস ঘটানো হয়েছে। কোথায় বিন্যাস ঘটানো হয়েছে? ক্ষমতার কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিন্যাস ঘটানো হয়েছে, সেটা হচ্ছে 7ম তফসিলে। তো 7ম তফসিলের আলোচ্য বিষয় কি? ক্ষমতার বন্টন। ঠিক আছে, তো এখানে রাজ্য তালিকা, তারপর ইউনিয়ন তালিকা অর্থাৎ কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা প্রভৃতি বিষয় আছে। ইউনিয়ন তালিকার ভিতরে আমরা প্রতিরক্ষা বিষয়বস্তু এবং যুদ্ধ, শান্তি, সন্ধি এই প্রভৃতি বিষয়গুলো ইউনিয়ন তালিকার ভিতরে পাই।
রাজ্য তালিকার ভিতরে আমরা পুলিশি ব্যবস্থা, বিবাহ সংক্রান্ত ব্যবস্থা বা ইত্যাদি বিষয়, খেলাধুলোর বিষয়, এগুলো আমরা পেয়ে থাকি কোথায়? এগুলো হচ্ছে রাজ্য তালিকার ভিতরে পেয়ে থাকি। তো রাইট অ্যান্সার হবে এটি স্টেট লিস্টের মধ্যে আসে। আচ্ছা, যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকার বিষয়টা এখানে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পাই সেটা হচ্ছে শিক্ষা। পরীক্ষায় খুবই আসে শিক্ষা কোন ক্ষেত্রের মধ্যে বা শিক্ষা কোন তালিকার মধ্যে আসে। তো শিক্ষা হচ্ছে একটা যুগ্ম তালিকার মধ্যে এসে থাকে। কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত নিম্নের কোন স্টেটে? রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু। দেখো ভারতে অনেক কিন্তু ভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আমরা দেখেছি বিশেষ প্রধান হচ্ছে তাপ বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। তারপরে আমরা দেখেছি জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ এখন সম্প্রতি খুবই কিন্তু বেশি বেশি পরিমাণে উৎপাদিত হচ্ছে। তার মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের ভারতে, কিছু কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। আমরা যদি দেখি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ছিল, সেটা হচ্ছে মহারাষ্ট্রে পরীক্ষায় আসে। মহারাষ্ট্রের তারাপুরে, মহারাষ্ট্রের তারাপুর 1969-এ সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে ওঠে ভারতের প্রথম। এছাড়া ভারতে কিন্তু অনেক অনেক রাজ্যে কিছু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। এটা আমি তোমাদের লিস্ট করে দিয়েছিলাম, একটা মনে থাকতে পারে, বা ক্লাসটা যদি না দেখে থাকো প্লে লিস্টে কিন্তু ক্লিক করে দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে দেখো আমরা কয়েকটা এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম একটু দেখে রাখবো। যেমন পরীক্ষায় পড়ে থাকে কাকড়াপাড় কোথায়? কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে আছে তোমার হচ্ছে নারোরা, নারোরা। তোমরা যারা জানো এগুলোর উত্তর তারা কমেন্টে সকলে জানাও। আর হচ্ছে কৈগা, কৈগা। আর থাকে তোমার হচ্ছে কুদানকুলাম থেকে থাকে। তো প্রভৃতি কিন্তু আর আরেকটা হচ্ছে তোমার রাওয়াত ভাটা বলে একটা থাকে, রাওয়াত ভাটা, এটা কোথায়? প্রভৃতি একটু জেনে রাখবে। যেমন দেখো কাকড়াপাড়টা কোথায়? কাকড়াপাড় হচ্ছে গুজরাটে, গুজরাট রাজ্যে অবস্থিত কাকড়াপাড়। নারোরা কোথায়? উত্তরপ্রদেশে। কৈগা কোথায়? কৈগা হচ্ছে কোথায়? কৈগা হচ্ছে কর্ণাটক রাজ্যে। আচ্ছা, এখানে আমরা উত্তরটা দেখে রাখবো। কুদানকুলামটা কোথায়? কুদানকুলাম হচ্ছে এখানে তামিলনাড়ুতে অবস্থিত একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, রাওয়াত ভাটা কোথায়? এটা রাজস্থানে অবস্থিত। ওকে, নেক্সট দেখি কি প্রশ্ন আছে। সেটা হচ্ছে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোথায়? আচ্ছা, পর্তুগিজরা 1498 সাল, সকলেই জানে। পর্তুগিজরা প্রথম ইউরোপীয় হিসাবে ভারতে এসেছিল এবং তারা প্রথম ভারতীয় উপনিবেশ তৈরি করেছিল। পর্তুগিজরা 1498-তে ভাস্কো দা গামা এসেছিলেন। তো এই পর্তুগিজদের রাজধানী কোথায় ছিল প্রথম? রাইট অ্যান্সার কি হবে? দেখো পর্তুগিজদের প্রথম যে রাজধানী সেটা ছিল কোথায়? সেটা হচ্ছে কোচিন। কোচিনতে তাদের প্রথম রাজধানী ছিল। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে খুবই আসে, এই পর্তুগিজদের সম্পর্কে কয়েকটা প্রশ্ন তোমরা একটু মনে রাখবে। যেমন হচ্ছে কবে এসেছিল তারা ভারতে? পর্তুগিজরা 1498-তে ভারতে আসে। কে প্রথম এসেছিল? সেটা হচ্ছে কালিকট বন্দরে ভাস্কো দা গামা প্রথম এসেছিলেন। আচ্ছা, আরেকটা থাকে সমকালীন সেই সেই স্থানের রাজা বা কে ভাস্কো দা গামাকে ভারতে স্বাগত জানিয়েছিলেন? সেটা হচ্ছে জামোরিন। আরো একটা প্রশ্ন এখান থেকে থাকে, তারা প্রথম কোথায় তাদের দুর্গ নির্মাণ করেছিল? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগিজদের পর্তুগিজদের প্রথম দুর্গ কোথায় নির্মিত হয়েছিল এবং কবে? 1503 সালে কোচিতে তাদের প্রথম প্রথম দুর্গ নির্মিত হয়েছিল এবং এটাই তাদের প্রথম রাজধানী ছিল। পরবর্তীতে তাদের রাজধানী কিন্তু আবার চেঞ্জ হয়েছিল। কোথায় হয়েছিল তাদের রাজধানী? তাদের রাজধানী পরবর্তীতে হয়েছিল গোয়া। গোয়া কিন্তু তাদের রাজধানী ছিল পরবর্তীতে। তোমরা যদি দেখো 1530 খ্রিস্টাব্দ নাগাদ গোয়াতে তারা রাজধানী স্থানান্তর করেন। ওকে, তো
এখানে সঠিক উত্তরটা আমরা দেখলাম কোচিন। নেক্সট প্রশ্ন দেখি, হৃৎপিণ্ডের গতি নির্ধারক যন্ত্র কোনটি? আমাদের যে হার্ট, এই হার্টের যে গতি এটা নির্ধারণ করে থাকে কোন যন্ত্র? ক্রিস্কোগ্রাফ, হিস্পোমিটার, কার্ডিওগ্রাফ, আল্টিমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ধারক যন্ত্রের নাম হচ্ছে কার্ডিওগ্রাফ। অপশন সিতে আছে দেখো। ক্রিস্কোগ্রাফ, ক্রিস্কোগ্রাফ হচ্ছে কি? ক্রিস্কোগ্রাফ এই যন্ত্রের মাধ্যমে আমরা উদ্ভিদের বৃদ্ধি মাপতে পারি, বৃদ্ধি পরিমাপ করা হয়। এছাড়া হিস্পোমিটার যন্ত্রের মাধ্যমে আমরা তরলে স্ফুটনাঙ্ক পরিমাপ করতে পারি। এছাড়া অল্টিমিটার মানে কি? অল্টিমিটার মানে মনে করো, অল্টি কথাটা যেখানেই থাকবে মনে করবো এটা উচ্চতার সঙ্গে যুক্ত, তো উচ্চতা পরিমাপ করতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ক্রিস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি, হিপসোমিটার এটা হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক, আরেকটা হচ্ছে কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ধারক, আর অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? ডিয়ার স্টুডেন্টস, করে ফেলো উত্তর। কুচিপুড়ি নৃত্যটা কোন রাজ্যের? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি ক্লাসের কোনো ভিউজ আসছে না, কেন জানি না। এরকম করলে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। একটু শেয়ার করে দাও ক্লাসটা। এত মানে রাত জেগে, এত মানে সকালে তোমাদের ক্লাস দেওয়া হয়, মানে সারা দিন রাত স্যারেরা মেহনত করছে, তো একটু ভিউজ, একটু কিসের আসে? একটু লাইক, একটু এনগেজমেন্টের জন্যই তো ফ্রি ক্লাসগুলো দেওয়া তোমাদের। তো শেয়ার করে দাও একটু ক্লাসগুলো, একটু মানে আমাদের সঙ্গে কোঅপারেট না করলে কিন্তু ক্লাসগুলো দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। একদিক থেকে কোনোদিন কিন্তু ভালোবাসা দেওয়া যায় না, দুই দিক থেকে না থাকলে। ঠিক আছে, তো তোমরা একটু আমাদের সঙ্গে কি করবে, আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করবে, একটু তোমরা লাইক করবে ক্লাসগুলো, একটু মানে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। সমস্ত সময় দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, তোমরা তো এটুকু করতেই পারো। চলো সকলে শেয়ার করবে ক্লাসটি। ওকে, কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ধ্রুপদী নৃত্য। খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? দেখো, দারুণ একটা প্রশ্ন কিন্তু। খালিমপুর তাম্রপট থেকে আসলে আমরা কোন পাল বংশের শাসকের সম্পর্কে জানতে পারি এটা বলা হয়েছে। রাইট অ্যান্সার কি হবে? খালিমপুর তাম্রপট থেকে পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ধর্মপাল সম্পর্কে আমরা জানতে পারি। রোটা ভাইরাস ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? পোলিও, ডায়রিয়া, এইডস, হেপাটাইটিস, এগুলো সব কি? এগুলো সবই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। পোলিও ভাইরাসের জন্য পোলিও হয়ে থাকে, রোটা ভাইরাসের জন্য ডায়রিয়া রোগ, এইডস হচ্ছে হিভ ভাইরাসের জন্য, আর হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস ভাইরাসের জন্য হয়। তো এখানে সবগুলো ভাইরাস ঘটিত রোগ আমরা দেখছি। তো এখানে রোটা ভাইরাসটা কি? রোটা ভাইরাস ভ্যাকসিন হচ্ছে ডায়রিয়া রোগের প্রতিষেধক বা ডায়রিয়া রোগের ভ্যাকসিন এটা। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর যে জাতীয় উদ্যান সেটা কোন রাজ্যে অবস্থিত? বলো ডিয়ার স্টুডেন্টস, কি হবে? বন্দিপুর বাঘ সংরক্ষণের জন্য বিশেষ করে বিখ্যাত, বাঘের জন্য বন্দিপুর ন্যাশনাল পার্ক। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্দিপুর হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত ন্যাশনাল পার্ক। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা থাকবে তোমাদের আজকের হোমওয়ার্কের অ্যান্সার, কিন্তু কোনোদিনই করতে ভুলবে না, সকলে কমেন্টে করে যাবে হোমওয়ার্কের অ্যান্সার। আর এই ক্লাসটিতে যে প্রশ্ন উত্তর বা তোমার কোনো ওপিনিয়ন থাকলে সেগুলোও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। কোনো তোমার এই ক্লাস সম্পর্কে স্যার এই ধরনের কোশ্চেন করালে ভালো হয়, এটা করালে ভালো হয়, করবে, সকলে কমেন্ট করে জানাবে। ওকে, জানানোর কোনো বাক স্বাধীনতা আছে আমাদের সংবিধানের 19 নং ধারা, সেখানে বাক স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছে। তো বাক স্বাধীনতা সকলের আছে, তুমিও করো বাক স্বাধীনতা, আমিও করছি। হ্যাঁ, তো এখানে সকলে কমেন্টে জানিয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্নটা দেখি কি হচ্ছে, ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক হলেন কে? বলো, ডিজেল ইঞ্জিন, যে ডিজেল ইঞ্জিনটা সেটা আবিষ্কার কে করেছিল? আচ্ছা, কয়েকটা ইঞ্জিন সম্পর্কে একটু তোমরা জেনে রাখবে। যেমন হচ্ছে ফার্স্ট জিনিস যেটা
পরীক্ষায় আসে ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন। আরেকটা পরীক্ষায় আছে যেটা হচ্ছে স্টিম ইঞ্জিন। কয়েকটা ইঞ্জিন কে আবিষ্কার করেছিল বলে দিচ্ছি তোমাদের, দেখো। তারপরে কি থাকে, তারপরে হচ্ছে পেট্রোল ইঞ্জিন। এখন পেট্রোল ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে কিন্তু প্রচলিত একটা ইঞ্জিন। বাইক, গাড়ি ঘোড়া সব জায়গায় কিন্তু ব্যবহৃত হয়ে থাকে পেট্রোল ইঞ্জিনটা। আর তোমার হচ্ছে আরো ইঞ্জিনের ভিতরে তোমার হচ্ছে স্টিম ইঞ্জিন হলো, ডিফারেন্স ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন আর রেল ইঞ্জিন। কে কোনটা আবিষ্কার করেছিলেন জেনে রাখবে। রেল ইঞ্জিন। আর একটা হচ্ছে যে অনুসন্ধান ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিন বলতে কি বোঝানো হচ্ছে বলতো, এটা কম্পিউটারের সঙ্গে যুক্ত সার্চ ইঞ্জিন। এগুলো কেরা কোনটা আবিষ্কার করেছিল জেনে রাখ। ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কর্তাকে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকতেই পারে এই প্রশ্নটা, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ, যাকে আমরা কম্পিউটারের জনক হিসাবে চিনি, তিনি হচ্ছেন ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কর্তা। আচ্ছা, ডিজেল ইঞ্জিনের যিনি আবিষ্কর্তা তিনি হচ্ছেন রুডলফ ডিজেল। ইনি হচ্ছেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কর্তা। অপশন বি তে আছে, দেখো, এটা সঠিক উত্তর হবে। আচ্ছা, স্টিম ইঞ্জিনটাও কিন্তু ইম্পর্টেন্ট। স্টিম ইঞ্জিনের যিনি আবিষ্কর্তা তিনি কে হচ্ছেন, তিনি হচ্ছেন জেমস ওয়াট। ইনি হচ্ছেন স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা। পেট্রোল ইঞ্জিন, এটা কে আবিষ্কার করেছিলেন? পেট্রোল ইঞ্জিনটা মানে বর্তমানে ব্যবহৃত সবচেয়ে বেশি এই ইঞ্জিনটা করা হয়, যেটা হচ্ছে আবিষ্কর্তা ছিলেন নিকোলাস অটো। নিকোলাস অটো, ইনি হচ্ছেন পেট্রোল ইঞ্জিনের আবিষ্কর্তা। রেল ইঞ্জিনকে আবিষ্কার করেছিলেন জর্জ। দেখো, ইঞ্জিন কিন্তু অনেক ধরনের আছে, যেগুলো শুধু ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি এখানে। জর্জ স্টিফেনসন। পরেরটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের যিনি আবিষ্কারক ছিলেন তিনি হচ্ছেন অ্যালান এমটাস। ঠিক আছে, অ্যালান এমটাস হচ্ছেন সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা। তো এই কয়েকটা জিনিস তোমরা একটু মুখস্থ রাখবে, দরকার হয় এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রেখে দাও খাতায়, কাজে আসবে। ডিফারেন্স ইঞ্জিন হচ্ছে চার্লস ব্যাবেজ, স্টিম ইঞ্জিন হচ্ছে জেমস ওয়াট, পেট্রোল ইঞ্জিন হচ্ছে নিকোলাস অটো, রেল ইঞ্জিন হচ্ছে জর্জ স্টিফেনসন, আর সার্চ ইঞ্জিন হচ্ছে অ্যালান এমটাস। ঠিক আছে, গন্ডিকোটা খাত কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, গন্ডিকোটা খাত এটা একটা নদী খাত, অ্যাকচুয়ালি এটা একটা নদী খাত। এটাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন। ক্যানিয়ন কি? ক্যানিয়ন। ক্যানিয়ন হচ্ছে, গ্র্যান্ড ক্যানিয়নটা কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো নদীর যে নদী উপত্যকা, সেটাকে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন বলি। একদমই খাড়া, উঁচু, মানে আই আকৃতির একটা নদী খাত, খুবই নিম্নক্ষয় বেশি হয় এই নদীতে। তো তখন কিন্তু এই আই আকৃতির দীর্ঘ একটা খাড়া খাত তৈরি হয়, এগুলো ক্যানিয়ন বলা হয়ে থাকে। তো গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে অবস্থিত, আমরা জানি সেটা উত্তর আমেরিকা মহাদেশে। কিন্তু গন্ডিকোটা খাত, যেটাকে আমরা ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলে থাকি, এটা কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবার একটা প্রশ্ন এখান থেকে থাকতেই পারে, গন্ডিকোটা খাত কোন নদীর খাত? তো এটা তো কোনো নদী দ্বারাই সৃষ্টি হয়েছে, যেহেতু ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হচ্ছে, ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা কলোরাডো নদী দ্বারা সৃষ্টি হয়েছে। তো এটা সৃষ্টি হয়েছে পেন্না নদী দ্বারা। পেন্না নদীর খাত এটা। ওকে, পেন্না নদীর খাত। রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয়? জাতীয়করণ কবে হয়েছিল রিজার্ভ ব্যাংকটা ভারতে? চলো অ্যান্সার করো, সহজ প্রশ্ন। আচ্ছা, রিজার্ভ ব্যাংক আরবিআই প্রতিষ্ঠা কবে হয়েছিল? আরবিআইটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? সেটা হচ্ছে 1935 সালে আরবিআই স্থাপিত হয়েছিল। ঠিক আছে, আর আরবিআইটা জাতীয়করণ, ন্যাশনালাইজ কবে করা হয়? সেটা হচ্ছে 1949 সালে এটাকে জাতীয়করণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কি? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে? চিফ সেক্রেটারি।
বিপি গোপালিকা, হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যান্ড এস এন মুখার্জি। এটা হচ্ছে বিপি গোপালিকা হচ্ছে ভারতের এই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব। অপশন এ রাইট অ্যান্সার। বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত? ফিনাইল যেটা ব্যবহৃত হয়ে থাকে সেটা কোন দ্রব্যের সঙ্গে সম্পর্কিত? মিথাইল অ্যালকোহল, টার্টারিক অ্যাসিড, বেনজিন আর অ্যান্থ্রাসিন। আচ্ছা, ফিনাইল, এই ফিনাইলটাকে আমরা সাধারণত বলে থাকি কার্বলিক অ্যাসিড বা ফেনল, ঠিক আছে? ফেনল বা কার্বলিক অ্যাসিড। এর মধ্যে দেখো, এটা সংকেত যদি দেখি সেটা হচ্ছে C6H5OH হচ্ছে ফেনলের সংকেত। আর এখানে এটির সাথে কোনটির সাথে এটা সম্পর্কিত? সেটা হচ্ছে বেনজিনের সঙ্গে সম্পর্কিত। বেনজিনের সংকেত হচ্ছে C6H5, ঠিক আছে? এটা হচ্ছে এর সরি C6H6। এখানে শুধু এক অণু এক্সট্রা অক্সিজেন আছে ফেনলে। তো এখানে বেনজিনের সঙ্গে কিন্তু সম্পর্কিত এই ফেনলটা, এটা প্রস্তুতিতে বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তোমরা যদি বেস্ট চাকরি প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখানে তোমাদের একদমই বেসিক থেকে ফাউন্ডেশন ব্যাচে এবং আরো অন্যান্য অ্যাডভান্স লেভেলের ক্লাস, সমস্ত ধরনের ক্লাস সেখানে করানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে। ক্লাসের ভিতরেই তোমাদের ক্লাস করানোর পরে প্র্যাকটিস করানো হচ্ছে। সমস্ত ধরনের যদি তোমরা ফ্যাসিলিটি পেতে চাও, এখানে পিডিএফ এবং অন্যান্য সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এগুলো নিতে আমাদের TWS একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে। আর আমাদের বর্তমানে TWS একাডেমিতে যে সমস্ত ব্যাচগুলো চলছে তার মধ্যে রেলওয়ে ফাউন্ডেশন এবং SSC ফাউন্ডেশন ব্যাচ সম্প্রতি কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, কোনো ক্লাস শুরু হয়নি। তো এটাতে তোমরা যুক্ত যদি হতে চাও তাহলে আজই যুক্ত হয়ে যাও, কারণ ক্লাস যদি একদমই প্রথম থেকে দেখতে চাও তাহলে কিন্তু এখন ভর্তি হওয়ার সেরা সময়, ঠিক আছে? তো যুক্ত হয়ে যাবে TWS একাডেমিতে। সেরা চাকরির প্রস্তুতি কিন্তু TWS একাডেমি কয়েক বছর ধরে তোমাদের দিয়ে আসছে এবং চাকরি দেওয়ার কিন্তু একটা সুযোগ তোমাদের তৈরি করে দিচ্ছে। চলো আমাদের সঙ্গে পড়াশোনা করো এবং সফল হও সকলে। পরের প্রশ্নটা দেখি আমাদের কি বলা হচ্ছে। কোন সালে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি এটা ভারত সরকারের অধীনে পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? করো ডিয়ার স্টুডেন্টস, উত্তর কি হবে? রাইট অ্যান্সার হবে এটা 2003 সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে দেখি। ওয়ার্ল্ড পোলিও ডে পালিত হয় কবে? আচ্ছা, পোলিও একটা কি? পোলিও হচ্ছে, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? এই পোলিও রোগটা, ভাইরাস ঘটিত রোগটা সচেতনতা একটা দিবস পালন করা হয়। পোলিও ডে হিসাবে পরিচিত, সেটা হচ্ছে 24শে অক্টোবর। এই দিনে ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়। যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যোজনা কমিশন, বা এটাকে আমরা বলে থাকি প্ল্যানিং কমিশন, তাই তো? প্ল্যানিং কমিশনটা বা পরিকল্পনা কমিশন, এই পরিকল্পনা কমিশনটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? যোজনা কমিশন কে বলতে পারবে? 1951 নাকি 50? 1950-তে প্রতিষ্ঠা হয় যোজনা কমিশন। এবং যোজনা কমিশনের চেয়ারম্যান কে হন? কি বলেছিলাম তোমাদের? পদাধিকার বলে প্রধানমন্ত্রী যোজনা কমিশন, এবং যোজনা কমিশনের উত্তরসূরি যে সংস্থা যেটার নাম হচ্ছে নীতি আয়োগ, সেটার কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন কে? প্রধানমন্ত্রী। তিনি পদাধিকার বলে যোজনা কমিশনের চেয়ারম্যান। তো প্রথম প্রধানমন্ত্রী আমাদের ভারতের কে ছিলেন? 1950 সাল নাগাদ বা 1951-52 সালে যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। এটা ভুল আছে অপশনটা, এটা জওহরলাল নেহেরু হবে প্রথম চেয়ারম্যান পরিকল্পনা কমিশনে। নুরুল উদ্দিনের নেতৃত্বে কৃষকরা ড্যাশ বিদ্রোহ ঘোষণা করেছিলেন? কোন বিদ্রোহটা ঘোষণা করা হয়েছিল নুরুল উদ্দিনের নেতৃত্বে? আচ্ছা, বিভিন্ন বিদ্রোহে আমরা দেখেছি নেতৃত্ব দিতে, বিদ্রোহ বা মুভমেন্ট একটা নেতৃত্ব দরকার হয়, তো নেতৃত্ব দরকার হয়। যেমন ফরাসি মুভমেন্ট আমরা যদি দেখি সেখানে রুশোর মতো ব্যক্তিরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তেমনি আমরা যদি ভারতে সত্যাগ্রহ মুভমেন্ট দেখি,
আমাদের ভারতে সত্যাগ্রহ মুভমেন্ট, বিভিন্ন সত্যাগ্রহ মুভমেন্টে মহাত্মা গান্ধীর ইনভলভমেন্ট ছিল। তো একটা বিদ্রোহ বা নেতৃত্ব ডাইরেকশন দেওয়ার জন্য একটা নেতার প্রয়োজন হয়। তো নেতা আমরা যদি দেখি, নুরুল উদ্দিন, ইনি কোন বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন? হচ্ছেন রংপুর বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন। রংপুর বিদ্রোহ হচ্ছে একটা কৃষক বিদ্রোহ, এটা একটা কৃষক বিদ্রোহ ছিল। কৃষক বিদ্রোহ। রংপুর হচ্ছে বর্তমানে আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটা জেলা, সেখানে কিন্তু সংগঠিত হয়েছিল এই বিদ্রোহটা। আচ্ছা, এই বিদ্রোহটা কবে হয়েছিল? সেটা হচ্ছে 1783 খ্রিস্টাব্দে, একদমই কিন্তু 1800 শতাব্দীর মানে প্রথম দিকে, মানে শুরুর আগেই আমরা দেখেছি রংপুর বিদ্রোহটা। এই বিদ্রোহের নেতৃত্ব দেন নুরুল উদ্দিন। এছাড়া বিভিন্ন বিদ্রোহ আছে, দা কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ কারা নেতৃত্ব দিয়েছিল? আমরা যদি দেখি, কোল বিদ্রোহে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, এরা নেতৃত্ব দিয়েছিল এই কোল বিদ্রোহে। নীল বিদ্রোহে আমরা দেখেছি বিষ্ণুচরণ ও দিগম্বর বিশ্বাস। তারা নেতৃত্ব দিয়েছিল এই বিদ্রোহে। খুরদা বিদ্রোহে কার নেতৃত্ব হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট। খুরদা বিদ্রোহ বা এটাকে আমরা পাইক বিদ্রোহ বলি, পাইক বিদ্রোহ। তো পাইক বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? পাইক বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল? বিদ্যাধর মহাপাত্র। পরীক্ষায় থাকে কিন্তু 1817 সালে এই পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কোথায় বলতো? উড়িষ্যার খুরদা অঞ্চলে। তো বিদ্যাধর মহাপাত্র এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই খুরদা বিদ্রোহ বা পাইক বিদ্রোহটা। নেক্সট প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে পরের প্রশ্নতে, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সহজ প্রশ্ন, দেখো বেসিক প্রশ্ন একটা। ভারতে বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? চিল্কা। চিল্কা আমরা কি জানি? এটা একটা লেগুন। শুধু লেগুন নয়, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারত, অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ, ওই অঞ্চলের সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। আচ্ছা, উলার হ্রদ হচ্ছে যেটা আমাদের ভারতের সবচেয়ে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট হচ্ছে সম্বর হ্রদ, এটাও পরীক্ষায় থাকে। এটা হচ্ছে বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ বৃহত্তম কোনটি? সেটা হচ্ছে সম্বর হ্রদ, রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট, প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোটাডা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে সিন্ধু সভ্যতার একটা সাইট, সুরকোটাডা। এই সুরকোটাডা, তা মনে রাখবে, এখানে কিন্তু সিন্ধু সভ্যতায় আমরা জানি কি ঘোড়ার ব্যবহার ছিল না, কিন্তু এখানে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার একমাত্র সাইট যেখানে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে সেটা হচ্ছে সুরকোটাডা। অ্যান্ড সুরকোটাডা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। সুরকোটাডা গুজরাট রাজ্যে। ডেনমার্কের রাজধানী কি? ডেনমার্ক হচ্ছে কোথায়? ডেনমার্ক থেকে আমাদের ভারতে ড্যানিশরা, ভারতের দিনেমার বা ড্যানিশরা ভারতে প্রত্নতাত্ত্বিক যে বা প্রত্নতত্ত্ব কি বলে, সরি, ভারতে তোমার হচ্ছে উপনিবেশ গড়েছিল, বাণিজ্যের উদ্দেশ্যে ছিল, যাদের আমরা ড্যানিশ বা দিনেমার বলে চিনি। তো ডেনমার্ক হচ্ছে একটা কি? ডেনমার্ক হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, ছোট্ট একটা কান্ট্রি। এই ডেনমার্কের রাজধানীটা কি? সেটা হচ্ছে কোপেনহাগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। আচ্ছা, স্টকহোমটা হচ্ছে সুইডেনের রাজধানীটা মনে রাখবে, সুইডেন, যেখান থেকে আমাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়। হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, ফিনল্যান্ডের রাজধানী, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, তাই তো। আর অসলো, এই তিনটে চারটে দেশ কিন্তু একই জায়গায় অবস্থিত। এই স্টকহোম, ফিনল্যান্ড, এই সরি সুইডেন, ফিনল্যান্ড, আর অসলো হচ্ছে নরওয়ে। নরওয়ে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তো নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এগুলো কিন্তু একই স্থানে অবস্থিত, একে অপরের সঙ্গে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দ্রুত অ্যান্সার করো, এটা কি হবে? ভারতের কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত সিমলাতে। অ্যামিবার দেহে কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামিবার দেহে কোষ বিভাজন আমরা দেখেছি তিন ধরনের হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস।
অ্যামাইটোসিস কাদের হয়? অনুন্নত কোষ দিয়ে, মানে যারা এক কোষী বিশেষ করে তাদের কোষ দিয়ে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তো ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস, বিভিন্ন অ্যামিবা, এরা হচ্ছে অ্যামাইটোসিস মাধ্যমে কোষ বিভাজন করে থাকে। ওকে, নেক্সট দেখি বাক স্বাধীনতা হলো একটি, একটু আগে বলছিলাম বাক স্বাধীনতা কি। বাক স্বাধীনতা কি? এটা একটা, বাক স্বাধীনতাটা আসলে কি? এটা একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আমাদের বাক স্বাধীনতা আছে, কোথায় আছে? 19 নং আর্টিকেল 19, 19 নং ধারাতে 6 প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। এটা হচ্ছে অপশন এ, রাইট অ্যান্সার হবে মৌলিক অধিকার। তো তোমার মতামত তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। কমেন্টে জানাবে সকলে কেমন লাগলো ক্লাসটি। আশা করবো ক্লাসটি খুবই খুবই ভালো লেগেছে। আর তোমার কমেন্টে উত্তর, হোমওয়ার্কের উত্তর, তার সঙ্গে তোমার মতামত অবশ্যই সকলে জানাতে ভুলবে না। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, হ্যাঁ, পরে আবার দেখা হবে অন্য ক্লাসে। টাটা।